অনলাইন ক্লাসে অভিনন্দন। আমি সুবল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দুটি চিত্র দেখতে পারতেছ। এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে একটি উদ্ভিদ তার সূর্যের আলোর সহায়তায় এবং তার পাতায় অবস্থিত ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড এবং পানির সহায়তায় গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন উৎপন্ন করতেছে। তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ যে এখানে সূর্যের আলোর দরকার হচ্ছে, তারপরে ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড, পানি। তা এই প্রক্রিয়াটি হচ্ছে মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তা আমরা আজকে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রভাবক নিয়ে আলোচনা করব। তাই এই পাঠ শেষে তোমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রভাবক সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিলের অপরিহার্যতা পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারবে। তা আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বিশ্বের সর্ববৃহৎ জৈব রাসায়নিক শিল্প। তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি মূলত দুটি প্রভাবক বিদ্যমান। এর একটি হচ্ছে বাহ্যিক প্রভাবক আর অপরটি হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। তা বাহ্যিক প্রভাবক নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। বাহ্যিক প্রভাবকের মধ্যে প্রথমে আছে আলো। যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম। পানি এবং কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস আলো। সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। সূর্যালোকের প্রভাবেই পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। কার্বন ডাই অক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে। কিন্তু পাতায় যেটুকু আলো পড়ে তার অতি সামান্য অংশই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আবার আলোক বর্ণালীর লাল, নীল, কমলা এবং বেগুনি সবটুকুতেই সালোক সংশ্লেষণ ভালো হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবুজ কিংবা হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হারও বেড়ে যায়। কিন্তু আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে পাতার ভিতরকার এনজাইম নষ্ট হয়ে যায়, ফলে ক্লোরোফিল উৎপাদন কম হয় এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হারও কমে যায়। সাধারণত 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। তাহলে আমরা জানলাম যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসা যায় কার্বন ডাই অক্সাইড। যে কার্বন ডাই অক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। এই প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাই অক্সাইড বিজারণের ফলেই হয়ে থাকে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03 ভাগ, কিন্তু এ প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা 1 ভাগ পর্যন্ত কার্বন ডাই অক্সাইড ব্যবহার করতে পারে। তাই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সালোক সংশ্লেষণের পরিমাণও বেড়ে যায়। তবে মনে রাখতে হবে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি মাত্রায় বেড়ে গেলে পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্বও বেড়ে যায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোক সংশ্লেষণের হারও কমে যায়। তাহলে আমরা এখানে দেখলাম যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। তাপমাত্রা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে। সাধারণত অতি নিম্ন তাপমাত্রা অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং অতি উচ্চ তাপমাত্রায় 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে এই প্রক্রিয়া চলতে পারে না।
তা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা হলো 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, অর্থাৎ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কম বা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কম হয়। পানি, তা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরির উদ্দেশ্যে কার্বন ডাই অক্সাইডকে বিজারণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন পানি থেকেই আসে। তাই পানির ঘাটতি হলে সালোক সংশ্লেষণে রক্ষী কোষের স্ফীতি হারিয়ে রন্ধ্র বন্ধ হয়ে যায়, ফলে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড অনুপ্রবেশে বাধাগ্রস্ত হয়। অতিরিক্ত পানি ঘাটতির ফলে এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়ে সালোক সংশ্লেষণও বাধাগ্রস্ত হতে পারে। অক্সিজেন, বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোক সংশ্লেষণের হারও কমে যায়, আর অক্সিজেনের ঘনত্ব কমে গেলে সালোক সংশ্লেষণের হার বেড়ে যায়। তবে অক্সিজেনবিহীন পরিবেশে সালোক সংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে। এরপরে আসা হচ্ছে খনিজ পদার্থ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে খনিজ পদার্থ। ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। লোহার অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষ করতে পারে না, ফলে পাতা হলুদ হয়ে যায়। কাজে মাটিতে এসব খনিজের অভাব হলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। আমরা বাহ্যিক প্রভাবক সম্পর্কে জানলাম, এবার আমরা জানব অভ্যন্তরীণ প্রভাবক। প্রথমে আছে ক্লোরোফিল। তা পাতায় ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোক সংশ্লেষণের হারের সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ একমাত্র ক্লোরোফিলই আলোক রশ্মি গ্রহণ করতে পারে। পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায়, তখন নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়। নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর সালোক সংশ্লেষণের হার নির্ভরশীল। সালোক সংশ্লেষণ ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত এবং প্রচুর পরিমাণে পুনর্গঠিত হওয়া প্রয়োজন। তবে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা যায়, যার ফলে সালোক সংশ্লেষণ কম হয়। এরপর পাতার বয়স ও সংখ্যা। একেবারে কচি পাতা এবং একেবারে বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে বলে সালোক সংশ্লেষণ কম হয়। তা বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সংখ্যাও বেশি হয়। মধ্যবয়সী পাতায় সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ ঘটে। পাতার সংখ্যা বেশি হলে সালোক সংশ্লেষণও বেশি হয়। তা আমরা জানলাম যে তাহলে পাতাও সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে কাজ করে। শর্করার পরিমাণ। সালোক সংশ্লেষণ চলাকালীন শর্করার পরিবহন কম হলে তা সেখানে জমা হয়ে থাকে। বিকেলে পাতায় বেশি শর্করা জমা হয় বলে সালোক সংশ্লেষণেরও গতি মন্তর হয়। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ প্রভাব হলো পটাশিয়াম। যে পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে দেখা যায়, কারণ সম্ভবত এই প্রক্রিয়ায় এই পটাশিয়াম অনুঘটক বা এনজাইম হিসাবে কাজ করে। এনজাইম, সালোক সংশ্লেষণের জন্য বিভিন্ন ধরনের এনজাইমেরও প্রয়োজন হয়। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বাহ্যিক এবং অভ্যন্তরীণ দু ধরনের প্রভাবক সম্পর্কেই এবং এই প্রভাবকের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জানতে পারলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এরপরে আমরা আলোচনা করব সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিলের অপরিহার্যতার পরীক্ষা। তোমরা জানো বা এর আগে করে আসছো যে কোনো পরীক্ষা করতে গেলে উপকরণের প্রয়োজন হয়, কারণ উপকরণ ছাড়া কোনো পরীক্ষা একেবারেই সম্ভব না। তা এই পরীক্ষাটি করতে গেলে প্রথমেই আমাদের দরকার পড়বে পাতাবাহার উদ্ভিদের নানা বর্ণের পাতা, অর্থাৎ তোমরা তো পাতাবাহার উদ্ভিদ অবশ্যই চেনো। তো সেই পাতাবাহার উদ্ভিদের নানা বর্ণের পাতা আমরা সংগ্রহ করব। এরপরে বিকার নিব, পেট্রি ডিশ নিব,
অ্যালকোহল, আয়োডিন দ্রবণ, টেস্ট টিউব নিব, ড্রপার, পানি, স্পিরিট ল্যাম্প। তা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আমাদের উপকরণ নেওয়া হয়ে গেল। আমরা এরপরে শিখব কিভাবে এই পরীক্ষণটি করতে হবে। একটু ভালো করে দেখো। প্রথমেই দুপুরের দিকে উদ্ভিদের একটি বাহারি পাতা এনে এর সবুজ অংশটুকু চিহ্নিত করে পাতাটিকে কয়েক মিনিট পানিতে সিদ্ধ করতে হবে। তোমরা এখানে একটি পাতাবাহার উদ্ভিদ দেখতে পারতেছো, যে এই অংশটুকু আমরা কি করব, প্রথমে নিয়ে এসে সবুজ অংশটুকু চিহ্নিত করব। এখানে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করা আছে। তারপর ডান পাশে একটু দেখো যে সেই পাতাবাহার উদ্ভিদ এটিকে স্পিরিট ল্যাম্পের উপরে রেখে সেটিকে তাপ দেওয়া হচ্ছে। এরপর পানি থেকে পাতাটিকে তুলে নিয়ে অ্যালকোহলে সিদ্ধ করতে হবে যতক্ষণ না পাতাটি বিবর্ণ হয়। এবার পাতাটিকে তুলে পানিতে ধুয়ে নিয়ে আয়োডিন দ্রবণে ডুবাতে হবে। তো তোমরা অবশ্যই জানো, এর আগেও আমি বলেছি এবং বারবার বলে যাচ্ছি যে কোনো কাজ করতে গেলে দুর্ঘটনা আসতে পারে। যাতে এই অনাধরণের দুর্ঘটনা না আসে, এর জন্য আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে এবং দুর্ঘটনার কারণ জানতে হবে। তা এই পরীক্ষাটি করতে গেলে যে দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা অ্যালকোহলে সিদ্ধ করার সময় সরাসরি তাপ না দিয়ে টেস্ট টিউবে অ্যালকোহল এবং পাতা নিয়ে টেস্ট টিউবকে বিকারের পানিতে রেখে দেব। তা আমরা পরীক্ষা করলাম। এরপর আমরা দেখব যে কি ঘটনা ঘটলো। তা তোমরা এখানে নিশ্চয়ই পাতাটি দেখতে পারতেছো এবং একটি গোল চিহ্ন দিয়েও চিহ্নিত করে দেওয়া আছে। তা আয়োডিন দ্রবণে ডুবানোর পর দেখা যাবে যে পাতার কেবল সবুজ অংশই নীল বা গাঢ় বেগুনি বা কালো হয়েছে। তা এখানে চিত্রে গোল চিহ্ন দিয়ে দেখে দেওয়া আছে। তা সিদ্ধান্ত আমরা পরীক্ষা করলাম, পর্যবেক্ষণও করলাম। এখন আমরা সিদ্ধান্ত নেব আর কি। ক্লোরোফিল থাকায় কেবল সবুজ অংশই সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা প্রস্তুত করেছে, আর ক্লোরোফিল না থাকায় অসবুজ অংশে শর্করা প্রস্তুত হয়নি। সবুজ অংশে শর্করা ছিল বলে আয়োডিন দ্রবণে ওই অংশ নীল বা গাঢ় বেগুনি বা কালো হয়েছে। তোমরা সেটা পাতায় দেখতে পারতেছ। তা এর আগেও আমি বলছি যে সতর্কতা অবশ্যই যে কোনো এক্সপেরিমেন্টে বা যে কোনো পরীক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমরা কিছু সতর্কতা অবলম্বন করব। সেটি হচ্ছে অ্যালকোহলের পাতাটি সিদ্ধ করার সময় সরাসরি তাপ দিব না। তো তোমরা পরীক্ষাটি করলে এবার আমি তোমাদেরকে একটি প্রশ্ন করব। সেটি হচ্ছে যে সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের অপরিহার্যতার পরীক্ষাটি করতে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং বলতেও পারবা আশা করি। তা আমি তোমাদেরকে এখন বাড়ির কাজ দেব, যাতে করে তোমরা এই কাজটি ভালো করে বাসায় করতে পারো। সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের অপরিহার্যতার পরীক্ষাটি করো, আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে গেলে জীবজগতের উপর কি প্রতিক্রিয়া সৃষ্টি হবে এ সম্পর্কে আলোচনা করো। ধন্যবাদ।